আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায়মার্টিন প্রশ্নবিচিত্রার সপ্তম শ্রেণী প্রথম বর্ষের মূল্যায়ন 2026 অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের ভূগোল বিষয়ে একের দাগের অর্থাৎ বেগম রোকেয়া সমৃদ্ধি বালিকা বিদ্যালয়া এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রথমে আমরা সিলেবাস ও নম্বর বিভাজনটা দেখে নেব। তোমাদের মূল পাঠ্য বই থেকে পড়তে হবে। এক হচ্ছে পৃথিবীর পরিক্রমণ, দুই হচ্ছে ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়, তিন বায়ুচাপ, চার এশিয়া মহাদেশ। এগুলি থেকে তোমাদের মোট 30 নম্বরের পরীক্ষা হবে এবং তোমরা এখানে নাম্বার বিভাজনটা ভালোভাবে দেখে নাও। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে অনুসুর অবস্থান ঘটে, এটা হবে 3রা জানুয়ারি। এরপরে দুই আছে অধিবর্ষ বলে, এটা হবে 366 দিনের বছরকে। এরপরে তিনে অক্ষরেখাগুলি, এটা হবে পূর্ণবৃত্ত। এরপরে চারে নিরক্ষরেখার মান, এটা হবে 0 ডিগ্রি। এরপরে 5-এ আছে পৃথিবীর বৃহত্তম বনভূমি হলো, এটা হবে তৈগা। এরপরে 6-এ এশিয়ার ফন্টিকোটরাস পর্বতের মাঝে অবস্থিত, এটা হবে আনাতোলিয়া মালভূমি। এরপরে 2-এ দিকে আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা তবে কমতে থাকে। এরপরে 2-এ বায়ুর চাপ মাপার যন্ত্র হলো, এটা হবে ব্যারোমিটার। এরপর 3-এ আছে পৃথিবীর ছাদ হলো, এটা হবে পামের মালভূমি। এরপরে 4-এটা আছে জাপানের রাজধানীর নাম, এটা হবে টোকিও। এরপরে 3-এ দিকে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে আছে জলবিষুব কাকে বলে, এর উত্তরটি হলো 23শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে শরৎকাল এবং দিনরাত্রির দৈর্ঘ্য সমান হওয়ায় এই দিনটিকে বলা হয় জলবিষুব বা শরৎকালীন বিষুব। এরপরে 2টা আছে চান্দ্রমাস কাকে বলে, এর উত্তরটি হলো পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবী একমাত্র উপগ্রহ চাঁদের সময় লাগে প্রায় 28 দিন, একে চান্দ্রমাস বলে। এরপরে 3টা আছে দ্রাঘিমা রেখা কাকে বলে, এর উত্তরটি হলো মূলমধ্য রেখা থেকে 1 ডিগ্রি অন্তর পূর্ব ও পশ্চিম উভয় দিক পর্যন্ত 180টি রেখা কল্পনা করা হয়, যারা উত্তর মেরুবিন্দু থেকে শুরু করে নিরক্ষরেখাকে সমকোণে ছেদ করার পর দক্ষিণ মেরুবিন্দুতে পরস্পর মিলিত হয়। এদের দেশান্তর রেখা বা মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা বলে। এরপরে 4-এ দিকে যাচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে আছে নিম্নচাপ অঞ্চলে অশান্ত আবহাওয়া দেখা যায় কেন, এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলবো। এই যে নিম্নচাপযুক্ত অঞ্চলে বায়ু উষ্ণ হওয়ায় তা প্রসারিত, হালকা ও কম ঘনত্বযুক্ত হয়। বায়ুতে প্রচুর জলীয়বাষ্প থাকে, তা উপরে উঠে ঠান্ডা বায়ুর সংস্পর্শে ঘনীভূত হয়ে মেঘ, বৃষ্টি, ঝড় সৃষ্টি হয়। তাই নিম্নচাপযুক্ত অঞ্চলে অশান্ত আবহাওয়া বিরাজ করে। এরপরে 2টা আছে মধ্যরাত্রির সূর্যের দেশ কাকে বলে, এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলবো পৃথিবীর আবর্তন গতির ফলে প্রতিটি দ্রাঘিমা রেখায় দুপুর 12টা ও রাত 12টার সময় নির্ধারণ করা যায়। যখন কোন স্থানে স্থানীয় সময় অনুযায়ী রাতের বেলাও সূর্যকে দেখা যায়, তখন সেই সূর্যকে নিশীথ সূর্য বলে। 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর মেরু অঞ্চলে সূর্য অস্ত যায় না, অর্থাৎ এই সময় একটানা 6 মাস দিন। তখন নরওয়ের হামারফেস্ট বন্দর থেকে গভীর রাতেও সূর্যকে দেখা যায়, এজন্য একে নিশীথ সূর্য
এবং নরওয়ের হামারফেস্ট বন্দর ও তার আশপাশের অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বলে। এরপরে এটা হচ্ছে রবিমার্ক কাকে বলে? এর উত্তরটি হলো পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে 66.5 ডিগ্রি কোণে হেলে সূর্যকে প্রদক্ষিণ করায় সূর্যরশ্মি কখনো নিরক্ষরেখায়, কখনো কর্কটক্রান্তি রেখা বা কখনো মকর সংক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। সূর্যের উত্তরায়ণের সময় 21শে জুন সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয় এবং 23শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দিয়ে পুনরায় দক্ষিণায়নের ফলে 22শে ডিসেম্বর মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। এরপর আবার 21শে মার্চ নিরক্ষরেখা লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখা থেকে দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখার মধ্যে সূর্যের একটি আপাত সঞ্চরণ গতি পাওয়া যায়। একেই সূর্যের আপাত বার্ষিক গতি বলে। একে রবিমার্ক বা বার্ষিক রবি সঞ্চরণ বলে। রবি কথার অর্থ সূর্য এবং মার্ক কথার অর্থ পথ। সূর্যের এই আপাত গতিপথকেই রবিমার্ক বলে। এরপরে 5 রেগে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এক আছে ইয়োকোমা শিল্পাঞ্চলের বৈশিষ্ট্য কি? এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। এই যে বিশ্বের অন্যান্য শিল্পাঞ্চলে পরিপ্রেক্ষিতে ইয়োকোমা শিল্পাঞ্চল কিছু বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী, যেমন এক হচ্ছে জমির অপ্রতুলতার সমস্যা মেটানোর জন্য পতিত জমিগুলিকে পুনরুদ্ধার করে পুনর্বিন্যাস করার চেষ্টা করা হচ্ছে। 2 সমগ্র বিশ্বের কাছে নগর পরিকল্পনার ক্ষেত্রে এই শিল্পাঞ্চলটি বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। 3 শিল্পকেন্দ্র স্থাপনের পাশাপাশি কৃষিকার্যের উপরও অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। 4 এই শিল্পাঞ্চলটি শিল্পক্ষেত্রে সৃষ্ট বিভিন্ন ধরনের দূষণকে নিয়ন্ত্রণ তথা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। 5 বর্জ্য পদার্থের সঠিক ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহারের মাধ্যমে সম্পদের অপচয় রোধ করা সম্ভব হয়েছে। 6 2008 সালে জাপান সরকার এই শিল্পাঞ্চলটিকে পরিবেশ বান্ধব শহর এর স্বীকৃতি প্রদান করেছে। এগুলি তোমরা বলে দেবে। এরপরে 2টা হচ্ছে ইয়াংশি নদী অববাহিকাকে চীনের শস্য ভাণ্ডার বলা হয় কেন? এর উত্তরটি হলো, ইয়াংশিকিয়াং অববাহিকা সমগ্র চীনের অন্যতম কৃষি সমৃদ্ধ অঞ্চল। যদিও চীন দেশে সমভূমির পরিমাণ শতকরা মাত্র 20%, তবু এদেশের শতকরা 75% অধিবাসী কৃষিজীবী। সেখানে একই জমিতে বছরে 2-3টি ফসল উৎপন্ন হয়। 1 বিস্তীর্ণ সমভূমি, 2 উর্বর পলিমৃত্তিকা, 3 অনুকূল জলবায়ু, 4 উন্নত সেচ কার্য ইত্যাদি ইয়াংশিকিয়াং অববাহিকার কৃষি উন্নতির প্রধান কারণ। দেশের মোট ধান উৎপাদনের 70% এবং অন্যান্য শস্য উৎপাদনের প্রায় 50% এই অববাহিকায় উৎপন্ন হয়। প্রচুর পরিমাণে কৃষিজাত ফসল উৎপাদিত হওয়ায় ইয়াংশিকিয়াং অববাহিকাকে চীনের শস্য ভাণ্ডার বলা হয়। এরপরে 3 দাগে আছে এশিয়ার মরু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য কি? এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব যে মরু উদ্ভিদ অঞ্চল অবস্থান যেটা আছে উষ্ণ মরু জলবায়ু অঞ্চলের অন্তর্গত দেশসমূহ। এরপর এটা আছে বৃক্ষসমূহ যেটা আছে বাবলা, ফণিমনসা, খেজুর, আকাশিয়া, ছোট ঘাস ও কাঁটা জাতীয় গাছ। এরপর যেটা আছে বৈশিষ্ট্য, এক হচ্ছে উদ্ভিদগুলি প্রধানত কাঁটা জাতীয়, 2 হচ্ছে বৃক্ষগুলি বিক্ষিপ্তভাবে অবস্থান করে, 3 দীর্ঘ শিকড়যুক্ত ও কাণ্ডে মোম জাতীয় পদার্থে আবরণ থাকে। তোমরা এতটা বলে দেবে।
তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী ভূগোল বিষয়ে যে একের দাগের প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে।